কার অনুমতিতে শাহজালালের বিমান বাহিনীর সদস্যরা জানতে বেবিচককে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি, ভাতা ও ব্যয়ের ব্যাখ্যা চায় অর্থ মন্ত্রণালয়ও। এখনো হাসিনাকেই প্রধানমন্ত্রী দেখছে মৎস্য অধিদপ্তর, সম্মাননার নামে অর্থ হাতানোর চেষ্টা, খোদ মহাপরিচালকের সম্পৃক্ততার অভিযোগ। নির্বাচনে ইসলামী দলগুলোর বৃহত্তর জোটের আভাস ইসলামী আন্দোলনের, সংস্কার শেষে ১.৫ বছরের মধ্যে ভোটের দাবি। ইউক্রেনে নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার হুঁশিয়ারি পুতিনের, শর্ত সাপেক্ষে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান আলোচনায়। এবং অ্যান্টিকা টেস্টের প্রথম দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ, ৫ উইকেটে ২৫০ রান, নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বস্তি টাইগার শিবিরে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। শাহজালাল বিমানবন্দরে ২০২১ সালের পর বিমান বাহিনীর সদস্য সংখ্যা কোন প্রক্রিয়া এবং কার অনুমতিতে ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে তা জানতে বেবিচকের কাছে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে বিমান বাহিনীর অতিরিক্ত সদস্যদের ভাতা প্রদান ও ইন-এইড সিভিল পাওয়ারের আওতায় আনার সুযোগ আছে কিনা তা জানতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরই বিমানবন্দর অরক্ষিত রেখে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরাও পালিয়ে যায়। এতে অস্থিরতা দেখা দেয় শাহজালাল বিমানবন্দরে। বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট ওঠানামা সহ বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব নিলে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দরের কার্যক্রম। তবে ধাপে ধাপে বিমান বাহিনীর ১৪৫০ জন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোন প্রক্রিয়ায় কার নির্দেশে বিমান বাহিনীর এ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি বেবিচকের বিধিমালা অনুযায়ী ইন-এইড সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনীর সদস্যদের নিয়োজিত করার সুযোগ আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বিমান বাহিনীর সদস্যদের ভাতা প্রদান ও বেবিচকের বার্ষিক আয় ব্যয়ের সাথে এর খরচ সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তার তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এ চিঠিতে। এদিকে গত ৩ নভেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পৃথক আরও একটি চিঠিতে ২০২১ সালের অনুমোদিত সংখ্যা হতে ধাপে ধাপে বিমান বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বেবিচকের রয়েছে বলে জানান বেবিচক প্রধান। তো নিরাপত্তার দায়িত্ব কার 84 অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যানকে পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে। কে কোথায় কোন ডিউটি করবে, কোন রেসপন্সিবিলিটি কমপ্লিটলি দায়িত্ব তার। সেই অনুযায়ী সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়েছে, সবাই তার জায়গার মতো দায়িত্ব পালন করছে। এখন একটা এয়ারপোর্টে কিন্তু ২৪টা অর্গানাইজেশন আপনার কাজ করে, তো ২৪টা অর্গানাইজেশনের ভিতরে কিন্তু ভালো সম্পর্ক থাকা দরকার। টার্মিনাল কারো অফিস নিয়ে বসে থাকার জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি। থার্ড টার্মিনালে কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমাদের প্যাসেঞ্জার ফ্রেন্ডলি করবো, অফিস বেজ না, সবাই অফিস নিয়ে বসে থাকবে এরকম না। দিস উইল বি এ প্রফেশনাল এয়ারপোর্ট, ইটস এ টার্মিনাল, ইটস নট এ এয়ারপোর্ট। কিন্তু পুরোটাই মিলে এয়ারপোর্ট, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। সো আমি যদি একই কনসেপ্ট চিন্তা করি, টার্মিনাল 3তে আমি টার্মিনাল 1, 2তে যেভাবে অফিস নিয়ে বসে আছি সবাই হয়ে যাবো, সেই কনসেপ্টে গেলে কিন্তু উইল গো রং। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা এফসেকের সঙ্গে এপিবিএনের অফিস সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বিমানবন্দর থানায় জিডি করে এপিবিএন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এখনো শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখছে মৎস্য অধিদপ্তর। সম্প্রতি কাগজে কলমে তাকে সম্মাননা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতানোর চেষ্টা করেছে দপ্তরটি। এমন কর্মকাণ্ডে কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে খোদ মহাপরিচালকের সম্পৃক্ততা উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। বিষয়টি হিসাব বিভাগের নজরে এলে আটকে দেওয়া হয় বিলটি। এম এ আজিমের রিপোর্ট। শেখ হাসিনা পালিয়েছে ৫ আগস্ট, অথচ ২২ আগস্ট তাকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বিশেষ সম্মাননা পদক দেওয়ার নামে আর্থিক মঞ্জুরি প্রদান করেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমান। বিষয়টি জানতে মৎস্য ভবনে দেশ টিভি টিম খরচ না করে মঞ্জুরি প্রদানের বিষয়টি অকপটে স্বীকার করেন মহাপরিচালক। খরচটা কি হয়েছে আসলে? না, আসলে হয়নি। এটা অবজেকশন আসছিল নাকি? অবজেকশন। আচ্ছা, যে খরচটা হলো না তাহলে সেটা আপনি কিভাবে ছাড় করলেন?
ওই স্যার কোথায় হলো? এই যে আপনি স্বাক্ষর করেছেন আমি এটা মঞ্জুরি প্রদান করেছি। উল্টো জানতে চান অর্থ লোপাট চেষ্টার এ তথ্য প্রমাণ কিভাবে পেল দেশ টিভি। এটা কাগজটা আমার অফিস থেকে গেছে, কিভাবে গেল? এটা কি আপনার? হ্যাঁ, আমার স্বাক্ষরিত। তার মঞ্জুরি পেয়েই 25 আগস্ট ক্রয় সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল তৈরি করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এবার তার মুখোমুখি দেশ টিভি টিম। কামরুজ্জামানের দাবি, মহাপরিচালক মঞ্জুরি দেয়ায় বিলটি তৈরিতে বাধ্য ছিলেন তিনি। কারণ এটা কেন করে যে আমাদের ডিজি স্যাররা অনেক ধরুন প্রতিদিন শত শত স্বাক্ষরের বিষয় থাকে, তো সেটার হয়তো বা টাইম থাকে না। তো আমাদের যারা সাবডিভিশন করা থাকে তারা এই যে মঞ্জুরি আদেশ এটা দেখে করে, কিন্তু এই মঞ্জুরি আদেশ হওয়ার আগ পর্যন্ত কতবার একটা লম্বা প্রসেস অতিক্রম করতে হয়েছে, এবং আমাদেরকে কিন্তু এর চেয়ে বেশি দেখার সুযোগ নেই। আসলে আমরা যখন এটা নিয়ে, কারণ ফার্স্টে তো আসলে এটা ক্যাচ করতে পারিনি, তাই না? সত্য কথা, কারণ আমাদের প্রতিনিয়ত অনেক রকমের বিষয় থাকে, তখন তো অবশ্যই আমরা অনুতপ্ত হয়েছি। পরিস্থিতি বুঝতে পেরে সটকে পড়েন হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে ভুয়া বিল তৈরির আরেক কারিগর, জেলা মৎস্য কর্মকর্তা রিজার্ভ মোহাম্মদ মামুনুর রশিদ। বিষয়টি নিয়ে কথা বলতে এবার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে দেশ টিভি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিলটি আটকে দেয়া হয় বলে জানান তিনি। ওরা এখানে রেফার করার পরে কিন্তু আমরা পাস করি নাই, ঠিক আছে? আর মনে করেন একটা বিল পাস করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে, যে এখন নাই তার বিল আমি পাস করবো কীভাবে? যতক্ষণ পর্যন্ত প্রপার অথরিটি যা ইচ্ছা করুক গিয়া, প্রপার অথরিটি প্রপার কাজ সুষ্ঠুভাবে সমাধান হয়েছে এই ধরনের ডকুমেন্ট আমাদের কাছে না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিল পাস করবো। তার মানে তারা তো বিষয়টা এক প্রকার তারা হয়তো বুঝে ফেলছে ইতিমধ্যে, বুঝে, এবং শুধু দায়িত্ব এই বিলটা পাঠানোর পরে আমি দায়িত্বশীল যারা তাদেরকে বলছি যে আপনাদের এই কাজগুলি ঠিক না। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানাতে ক্রেস্টের বিল ধরা হয়েছিল 1,71,100 টাকা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর বৃহত্তর জোট হতে পারে বলে আভাস দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আগামী 1.5 বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় তার দল। তবে মতপার্থক্য থাকলেও জামায়াতের সাথে যোগাযোগ রাখছেন বলে জানান মুফতি সৈয়দ রেজাউল করিম। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। রাজনীতির মাঠে সরব থাকলেও গেল দশকে কোনো আসন থেকে জয় পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে হাসিনা সরকার পতনের পর নতুন করে আলোচনায় এসেছে দলটি, বেড়েছে দলটির ভক্ত সমর্থকও। এবারও হাত পাখা মার্কা নিয়ে মাঠে থাকতে চায় নেতাকর্মীরা। রাজনীতি ও আগামীর বাংলাদেশ নিয়ে দেশ টিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানিয়েছেন, আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনাও। সব ঠিক থাকলে নির্বাচনের আগেই গড়তে পারে ইসলামী দলগুলোর নতুন জোট। ইসলামী যে দলগুলো আছে, আমরা সবাই যেন নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাতে পারি, এই একটা চিন্তা নিয়ে আমরা কাজ করতেছি এবং ইসলামী দলগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি, তারাও আমাদের সাথে করছে। আমরা চাইতেছি যে নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্সই যায়। এখন এই কার্যক্রমটা আলহামদুলিল্লাহ আশা করি অনেকটা বাস্তবায়ন হবে, এরকম আশাবাদী আমরা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হলেও সংস্কারে কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। বলেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচন আয়োজন দুটোই জরুরি। প্রয়োজনীয় সংস্কার খুব ত্বরিত করার পরই নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করা দরকার, খুব ত্বরিত। কারণ তারা এটা পরিষ্কার না করায় জনগণের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে একটা কিন্তু প্রশ্ন কিন্তু বারবার আরও বাড়তেছে, আর এটা কিন্তু একটা সংজ্ঞা তৈরি হইতেছে। 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু টাইম এর বেশি না হওয়া উচিত। জামায়াতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা ও বিএনপির সাথে সখ্যতা নিয়েও কথা বলেন চরমনাই পীর। জামাত যেহেতু একটা উল্লেখযোগ্য বাংলাদেশের দল, সেখানে তাদের আমাদের সাথে সম্পর্ক, যোগাযোগ রক্ষা, এটা আমরা কিন্তু দেশের কল্যাণের জন্য এটা আমরা চাইতেছি। বিএনপি আমাদের সাথে আগে পরে তাদের সম্পর্ক, তাদের সাথে সৌহার্দ্যতা, এটা আগেও ছিল, এখনও আছে। তবে
তারা বর্তমানে যে ক্ষমতার ব্যাপারটাই মুখ্য দেখছে, এটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছে না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে জাতীয় ঐক্য জরুরি বলেও মনে করেন মুফতি রেজাউল করিম। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশের পক্ষে জাতীয় ঐক্য থাকা দরকার। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মধ্যরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে আইন অমান্যকারী মোটরসাইকেল ও যানবাহনগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আরো জানাচ্ছেন সহকর্মী এনায় নাহিদ। রাতে রাজধানীর সড়কে সড়কে পুলিশ ও সেনা টহল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি। গত রাতে রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা ও সেগুনবাগিচা শিল্পকলা ক্যাম্প আর্মি যৌথভাবে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী, ড্রাইভিং লাইসেন্স না থাকায় অনেকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সেনার এমন যৌথ অভিযানে খুশি সাধারণ মানুষ। এই রোডটাতে প্রচুর পরিমাণ ছিনতাই হয়, ওই সাইডটাও খুব ছিনতাই হয়। তো যৌথ অভিযানটা সক্রিয় পুলিশ সহ যেখানে আছেন, এটা আমি মনে করি খুব ভালো এবং অথেন্টিক। ভালো হয়েছে, আমাদের জন্য আসলেই অনেক ভালো হয়েছে। মাঝখানে তো অনেক কিছু ছিল, এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী এটা আসলেই দরকার ছিল। আগামী দিনগুলোতে আমরা চাই এরকম সক্রিয় থাকুক সেনাবাহিনী, পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনের পাশাপাশি রাতেও নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন। শনিবার সকাল 6টায় ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ আরবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝাইবাহী একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। নতুনবাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালু বোঝা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের চালক মারা যায়। আহত 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে যানজট সৃষ্টি হলে অন্তত 1 ঘন্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দপ্তরের চাকরি করে নিজ খরচে 7 বছরে 8000 গাছ লাগিয়েছেন কুড়িগ্রামের আনোয়ার হোসেন। সড়কের পাশে পতিত স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে তার লাগানো নানান প্রজাতির গাছ। প্রকৃতি ও গাছের প্রতি এমন ভালোবাসা দেখে অভিভূত স্থানীয়রা। মোহাম্মদ জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নিজের হাতে গড়েছেন নার্সারি, সেখান থেকে প্রায় প্রতিদিন গাছের চারা তুলে মোটরসাইকেলে বেঁধে নেন। গন্তব্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, সড়ক কিংবা কোনো পতিত জমি। 7 বছর ধরে এভাবেই গাছ রোপণ করছেন কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি এলাকার আনোয়ার হোসেন। সদরের টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে চাকরি করা আনোয়ার অবসর পেলেই গাছের চারা নিয়ে ছুটে যান জেলার বিভিন্ন স্থানে। এ পর্যন্ত 8000-এরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। তার নিজের হাতে লাগানো আম, জাম, কাঁঠাল, বকুল, বট, সোনালু ও কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের দুপাশ জুড়ে। এছাড়াও পৌর কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের অনুমতি নিয়ে সড়ক বিভাজনগুলোতে গড়ে তুলেছেন ফুলের বাগান। এতে বহুগুণে বেড়েছে শহরের সৌন্দর্য। বৃক্ষ ও প্রকৃতির প্রতি আনোয়ারের এমন ভালোবাসায় বৃক্ষপ্রেমী নাম দিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় গাছ লাগাইছে, খুব সুন্দর। এলাকার মানে সব গাছের ফল পাড়িয়ে খায়। এই নদী সংরক্ষণের বাঁধের উপর দিয়ে এত সুন্দর করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে, যার ফলে মানুষ এখানে মানে ছায়া পায়। আমরা আসি, দেখতেও অনেক সুন্দর লাগে। প্রকৃতির প্রতি গভীর টান থেকে দীর্ঘদিন ধরে গাছ রোপণ করে আসছেন আনোয়ার। সরকারি বেসরকারি সহায়তা পেলে আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন বলেও জানান তিনি। এবং শহর কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে, যেখানে কাঠবাদাম, কৃষ্ণচূড়া এবং বিভিন্ন রোড ডিভাইডে ফুলের বাগান রয়েছে, সেই বাগানগুলো এখন সবাইকে ভালো লাগে, আমাকেও খুব ভালো লাগে। তো এগুলো করতে গিয়ে আমি অর্থনৈতিকভাবে খুবই মানে সংকটে পড়ি, যার কারণে আমার চাহিদা অনুযায়ী আসলে আমি এগুলো করতে পারতেছি না। তার এমন কাজে বিত্তবানদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধির। চেয়ারম্যান হিসাবে তাকে আরও উৎসাহিত করতেছি
যেন আরও দীর্ঘদিন এই কাজগুলো করে সে। এই আনোয়ারকে যদি সমাজের বিত্তবান মানুষ এবং সরকারিভাবে যে কোনো পৃষ্ঠপোষকতা প্রদান করা হয় তাহলে পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি হবে। আনোয়ারের এমন মহতী উদ্যোগ ছড়িয়ে পড়ুক সারা দেশে, এমনটাই চান বৃক্ষপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।